সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোনোআর্থ্রাইটিস এবং এটা রিভ্যালুয়েশন। তাহলে এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষার প্রশ্ন আসে। এছাড়া আরো কিছু টপিকস আছে, আমরা সেগুলো আস্তে আস্তে ডিসকাস করবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের টপিক হচ্ছে মোনোআর্থ্রাইটিস। তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল একটা জয়েন্টের পেন এন্ড সিলিং হবে। মোনোআর্থ্রাইটিসের অনেকগুলো কজ আছে, ডেভিডসনের একটা বক্স আছে। তাহলে কিছু আছে কমন কজ আর কিছু আছে লেস কমন কজ। তাহলে পরীক্ষায় মেইনলি কমন কজ যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। কি কি আছে? গাউট, সিউডো গাউট, ট্রমা, হিমাটোসিস অ্যান্ড সিরোনেগেটিভ যে আর্থ্রাইটিসগুলো আছে সেগুলো সিঙ্গেল জয়েন্ট আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, লাইক স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক, রিঅ্যাক্টিভ অ্যান্ড এন্টোপ্যাথিক আর্থ্রাইটিস। লেস কমনের মধ্যে যে কোনো পলিআর্থ্রাইটিস পেশেন্টই ইনিশিয়ালি মোনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে মোনোআর্থ্রাইটিসের সিনারিও দিয়ে পরীক্ষায় খুব কমনলি প্রশ্ন আসে। তাহলে আমাদের জানা লাগবে যেগুলো ক্লাসিক্যাল সিনারিও কেমন থাকে। তাহলে পরীক্ষায় যখন মোনোআর্থ্রাইটিস দিয়ে সিনারিও দিবে, ইউজুয়ালি সেটা গাউটের সিনারিও, সিডো গাউট, হিমাটোসিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর সেপটিক আর্থ্রাইটিস, এই পাঁচটা দিয়ে সাধারণত প্রশ্ন দেয়। গাউটের কোনো প্রশ্ন যখন দেওয়া থাকবে সেখানে ইউজুয়ালি দুইটা রিস্ক ফ্যাক্টর থাকে। একটা হয় কোনো ড্র্যাগ হিস্ট্রি থাকে, অথবা কোনো মায়েলো আর লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ হিস্ট্রি থাকে। তাহলে যেসব কন্ডিশনগুলোতে সেল টার্নওভার অনেক বেশি থাকে সেগুলোতে গাউটার রিস্ক থাকে বেশি। তাহলে সেল কাউন্ট বা সেল টার্নওভার বেশি থাকে এরকম ডিজিজের মধ্যে, যেরকম সিএমএল, তারপর পলিসাইথেমিয়া, লিম্ফোমা, তাহলে এগুলোতে সেল কাউন্ট বেশি থাকে, টার্নওভার অনেক বেশি হয়, এদের ক্ষেত্রে গাউটার রিস্ক বেশি থাকে। বিশেষ করে কেমোথেরাপি দেওয়ার পরে রিস্ক আরো বেড়ে যায়। তাহলে এই ধরনের কোনো ডিজিজ থাকতে পারে, অথবা কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে গাউট করতে পারে। যেমন অ্যান্টিটিবি ড্রাগের মধ্যে পাইরিজিনামাইড আছে, তারপরে লুপ ডায়াবেটিক্স, বিশেষ করে থায়াজয়েড ডায়াবেটিক্স, তারপরে অ্যালকোহল। তাহলে এই ধরনের কোনো ড্রাগের হিস্ট্রি থাকবে, অথবা ড্রাগের কথা ডিরেক্ট না বলে ডিজিজের কথা বলতে পারে। যেমন কোনো পেশেন্টের হার্ট ফেলার আছে, ট্রিটমেন্ট পাচ্ছে, অথবা টিবি আছে, তার ট্রিটমেন্ট পাচ্ছে, এরপরে সিঙ্গেল জয়েন্ট আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। প্রেজেন্টেশনটা কেমন হবে? অ্যাকিউট প্রেজেন্টেশন, এবং এই পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার জয়েন্ট পেইন থাকে। এরপরে আমাদের ইম্পর্টেন্স হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট কোনটা বিষয়। তাহলে ফার্স্ট মেটাটার্সাল ও ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফর গাউট। অন্যান্য যে কোনো জয়েন্টও ইনভলভমেন্ট হতে পারে। আমরা যদি জয়েন্ট এক্সপ্রেশন করি তাহলে সেখানে কি পাবো? এর আগে ক্লাস আমরা বলছিলাম যে নিডল শেপ নেগেটিভ বাইরিফিজেন্স ক্রিস্টাল পাওয়া যেতে পারে। এটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল একটা সিনারিও, পরীক্ষায় ইউজুয়ালি এরকমই সিনারিও দেওয়া থাকে। সিউডোগাউটের ক্ষেত্রে এটা হচ্ছে মোনোআর্থ্রাইটিস থাকবে, বাট এখানে জয়েন্ট ইনভলভমেন্ট হয় ইউজুয়ালি নি জয়েন্ট, অন্যান্য জয়েন্টও হতে পারে, তবে নি জয়েন্ট ইনভলভমেন্ট বেশি কম। জয়েন্টগুলোর সাথে আর্থ্রাইটিস সাথে এখানে জয়েন্ট ইফিউশন থাকতে পারে, এবং জয়েন্টগুলো ইউজুয়ালি ভেরি সোলেন থাকে। আমরা যদি এক্স রে করি তাহলে সেখানে কন্ড্রো ক্যালসিনোসিস পাইতে পারি, মানে কার্টিলেজের ক্যালসিফিকেশন থাকতে পারে। আর এখানে যে ক্রিস্টাল পাওয়া যাবে সেটা হচ্ছে রম্বয়েড শেপ পজিটিভ বাইফিজেন্স ক্রিস্টাল। তাহলে মোনোআর্থ্রাইটিস জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জয়েন্ট এক্সপ্রেশন করে কি ধরনের ফাইন্ডিংস পাচ্ছি। যদি জয়েন্ট এক্সপ্রেশনের ফাইন্ডিংস না দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে জয়েন্ট ইনভলভমেন্ট কোনগুলো হয়েছে, পেশেন্টের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। আরেকটা সিনেমা থাকতে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস ইউজুয়ালি হয় হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, বা আগে থেকে ডায়াবেটিক বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে। তাহলে প্রশ্নে এই ধরনের কোনো একটা ক্লু দেওয়া থাকবে, জয়েন্টগুলো থাকবে রেড, হট অ্যান্ড সোলেন, সাথে ইরাইথামা থাকবে। এটাতে ইউজুয়ালি দেখা যায় নি জয়েন্টটা বেশি ইনভলভমেন্ট হয়, তবে অন্যান্য যে কোনো জয়েন্টও ইনভলভমেন্ট হতে পারে। প্রেজেন্টেশন এটারও অ্যাকিউট। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের একটা রিসেন্ট ডায়রিয়া বা জেনিটাল ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। নাহলে গাউট, সিউডো গাউট, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অ্যান্ড সেপটিক আর্থ্রাইটিস এগুলো প্রেজেন্টেশন থাকে ইউজুয়ালি অ্যাকিউট। হিমার্থোসিস এটা ইউজুয়ালি হয় হিমোফিলিয়া পেশেন্টের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে হিস্ট্রি থাকে হয় ক্রনিক হিস্ট্রি থাকবে, অথবা রিকারেন্ট অ্যাকিউট প্রেজেন্টেশন, তার মানে এর আগে কয়েকবার হয়েছে।
পেশেন্টের ট্রমা হিস্ট্রি থাকতে পারে, বাট সিভিয়ার হিমোফিলিয়ার ক্ষেত্রে উইথাউট ট্রমা পেশেন্টের জয়েন্ট সোলিং পেইন এগুলো থাকতে পারে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট খুব থাকবে, পেশেন্টের প্রলং ব্লিডিং এর হিস্ট্রি থাকবে। তাহলে এই পেশেন্টের আগে হয়তো টুথ এক্সট্রাকশন করতে গেছে বা সার্কামসিশন করছে বা কোনো একটা প্রসিডিউর করছে যেখানে তাদের কাছে ব্লিডিং বন্ধ হচ্ছিল না, এরকম একটা হিস্ট্রি থাকবে। তাহলে এই ধরনের পেশেন্ট যদি সিঙ্গেল জয়েন্ট আর্থ্রাইটিস প্রেজেন্ট করে, মোস্ট লাইকলি হচ্ছে হিমাটোসিস। আর অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট অনেক সময় সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট প্রেজেন্ট করতে পারে, তবে এই ক্ষেত্রে হিস্ট্রি থাকবে ক্রনিক হিস্ট্রি এবং গ্রাজুয়াল অনসেট থাকবে। তাহলে অ্যাকিউট প্রেজেন্টেশন হলে আমাদের ইউজুয়ালি ডিফারেন্সিয়াল থাকে চারটা: গাউট, সিউডো গাউট, সেপ্টিক আর্থ্রাইটিস এন্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। যদি রিকারেন্ট হিস্ট্রি হয়, প্রলং ব্লিডিং হিস্ট্রি থাকে, তাহলে হিমাটোসিস। আর যদি গ্রাজুয়াল অনসেট ক্রনিক পেশেন্ট থাকে, ক্রনিক হিস্ট্রি থাকে, তাহলে আমরা চিন্তা করবো অস্টিও আর্থ্রাইটিস। তাহলে এই সিনারিওগুলো ইউজুয়ালি পরীক্ষায় বেশি আসে। তাহলে এরকম একটা সিনারিও আমাদের ডায়াগনোসিস আনতে চাইতে পারে, অথবা জানতে চাইতে পারে যে আমরা কি ইনভেস্টিগেশন করবো। তাহলে আমরা আগের ক্লাসে বলছিলাম যে সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হলে বা মোনো আর্থ্রাইটিস হলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে জয়েন্ট অ্যাসপিরেশন। অনেক সময় সেপ্টিক আর্থ্রাইটিস সিনারিও দিয়ে ম্যানেজমেন্টের প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে ডেভিডসনে খুব সুন্দর করে লেখা আছে, এনি সাসপিশন অফ সেপ্টিক আর্থ্রাইটিস আইভি অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন প্রম্পটলি পেন্ডিং দ্য রেজাল্টস অফ কালচার। তাহলে কালচার রিপোর্টের জন্য ওয়েট করা যাবে না, জয়েন্ট ফ্লুইড স্টাডি রিপোর্টের জন্য ওয়েট করা যাবে না। যদি আমরা সেপ্টিক আর্থ্রাইটিস চিন্তা করি, তাহলে আমাদেরকে ইনজেকশন পাঠাই দিয়ে আইভি অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট এরকম প্রেজেন্ট করছে, মোনো আর্থ্রাইটিস এর সাথে জয়েন্ট সোয়েলিং আছে, ইরাইথেমা আছে, এই পেশেন্টের নেক্সট ম্যানেজমেন্ট স্টেপ কি হবে? আমরা কি ইনজেকশনের জন্য ওয়েট করবো, নাকি ইনজেকশন পাঠাই দিয়ে আইভি অ্যান্টিবায়োটিক শুরু করে দিব? তাহলে এটার জন্য রেজাল্টের জন্য ওয়েট করা যাবে না। এই ধরনের একটা সিনারিও ম্যানেজমেন্ট আসতে পারে পরীক্ষায়। এরপর প্রশ্ন হচ্ছে পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস কখন বলবো? যখন 5 or more জয়েন্ট ইনভলভমেন্ট হবে। তাহলে একটা হলে মোনো আর্থ্রাইটিস, 5 বা তার বেশি হলে পলিআর্থ্রাইটিস, আর এর মাঝামাঝি যদি থাকে 2 থেকে 4, সেটাকে আমরা বলি অলিগো আর্থ্রাইটিস। তাহলে অলিগো পলি এই আলাদাভাবে মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে একটা হলে মোনো আর্থ্রাইটিস, আর এর বেশি যদি অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে সেটা পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিসের কজগুলো হচ্ছে মোটামুটি কমন যে কজ আমরা যেগুলো ওয়ার্ডে পাই বা আমরা যে পেশেন্টগুলো কমনলি দেখি, এর মধ্যে আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস, তারপর হচ্ছে এসএলই, সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস। এই প্রথম যে কয়েকটা আছে এগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্ন বেশি আসে, নিচে যেগুলো আছে সেগুলো একটু লেস কমন। তাহলে পলিআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখা লাগবে। একটা হচ্ছে এটা কি সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল, মানে দুই পাশে একই রকম ইনভলভমেন্ট আছে কিনা, রাইট সাইড এবং লেফট সাইডে। সেকেন্ড হচ্ছে এখানে জয়েন্ট যে ইনভলভমেন্ট হয়েছে এটা কি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট বেশি নাকি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট। স্মল জয়েন্টের মধ্যে আবার এটিকে প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট নাকি ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট। এরপর দেখতে এটা কি আপার লিম্বে বেশি হচ্ছে নাকি লোয়ার লিম্বে বেশি হচ্ছে। তাহলে কয়েকটা কম্বিনেশন দেখে আমাদেরকে ডায়াগনোস করতে হবে। আর এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো ফিচার্স আছে কিনা, লাইক স্কিন র্যাশ, রেনল্ডস ফেনোমেনন, বা কোনো নোডিউল আছে কিনা, কোনো নেল চেঞ্জ আছে কিনা। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি, প্রথম যেটা আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে এটার ক্ষেত্রে জয়েন্ট ইনভলভমেন্ট হবে সিমেট্রিক্যাল, মানে দুই সাইডে জয়েন্ট ইনভলভমেন্ট একই রকম হবে। বোথ স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হবে, বোথ আপার অ্যান্ড লোয়ার লিম্বে ইনভলভমেন্ট থাকবে, কারণ সবকিছু একদম সিমেট্রিক্যালি হবে। স্মল জয়েন্টের মধ্যে মেইনলি ইনভলভমেন্ট হয় প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট অ্যান্ড মেটাকার্বোফেরেন্সিয়াল জয়েন্ট। আর পায়ের ক্ষেত্রে একই রকম, প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল অ্যান্ড মেটাডোসোফেরেন্সিয়াল। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ইউজুয়ালি ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্টটা ইনভলভমেন্ট হয় না, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর যেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, তাহলে এটা তো সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, বোথ স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, আপার লিম লোয়ার লিম ইনভলভমেন্ট হতে পারে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে এখানে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট অ্যান্ড ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট ইনভলভমেন্ট হবে। তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। আর এখানে হচ্ছে যে কিছু নোটস থাকবে, যেমন হেবারডনস নোটস, বসার্স নোটস, এগুলো থাকতে পারে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি থাকবে? রিউমাটয়েড নোডুল থাকবে। তাহলে এগুলো হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্টের ডিফারেন্সিয়েশন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে
জয়েন্ট পেনের টাইপটা। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেইন হচ্ছে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন। এখানে যে কয়েকটা কজ দেওয়া আছে সবগুলো অলমোস্ট ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন করে, আর অস্টিও আর্থ্রাইটিস করে হচ্ছে নন ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন। এটা আমি একটু পরে দেখবো দুটো পার্থক্য। এরপর হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন হাইলি ভ্যারিয়েবল। আমরা যখন সোরিয়াটিক আর্থ্রাইটিস পড়বো তখন দেখবো এটা কয়েকভাবে প্রেজেন্ট করতে পারে। এটা সিমেট্রিক্যালি প্রেজেন্ট হইতে পারে, অ্যাসিমেট্রিক্যালি প্রেজেন্ট হইতে পারে। তাহলে যখন সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন হবে তখন অলমোস্ট প্রেজেন্টেশন থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো। তো পরীক্ষা ইউজুয়ালি সিনারিগুলো দেওয়া থাকে অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল এন্ড ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল বোথ ইনভলভমেন্ট হতে পারে। সাথে পেশেন্টের ড্যাকটাইলাইটিস, এনথিসাইটিস এগুলো থাকে। তাহলে এগুলো একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। সাথে নেল চেঞ্জ থাকতে পারে, যেমন নেল পিটিং, অনাইকোলাইসিস এগুলো থাকতে পারে। তাহলে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট থাকলে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আসবে, একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আর একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে আলাদা করবো কি হবে, অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকবে ইউজুয়ালি সিমেট্রিক্যাল, সোরিয়াটিক ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকবে অ্যাসিমেট্রিক্যাল, আর এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি টাইপ জয়েন্ট পেইন, সাথে নেল চেঞ্জ থাকবে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল ইনভলভমেন্ট থাকবে না। এরপর আসি এসএলই। তাহলে এসএলই ক্ষেত্রে প্রেজেন্টেশন হচ্ছে সিমেট্রিক্যাল। তো এখানে ডিফারেন্স হচ্ছে এখানে জয়েন্টগুলো ইনভলভমেন্ট হয় ইউজুয়ালি স্মল জয়েন্ট, এসএলই তে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট লেস কমন। আর অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিস এদের ক্ষেত্রে জয়েন্ট পেইন গুলো মেইনলি ইনভলভ করবে লোয়ার লিম্বে। তাহলে এর আগে যেগুলো পড়লাম সেগুলো আপার লিম্ব লোয়ার লিম্ব সবগুলোতেই ছিল মোটামুটি। অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিস বা সিরোনেগেটিভ যে আর্থ্রাইটিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে লোয়ার লিম্ব ইনভলভমেন্ট বেশি থাকে, এবং এগুলোর ক্ষেত্রে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট লেস লাইকলি। এখানে মিড সাইজ অ্যান্ড লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এগুলোর ক্ষেত্রে স্মল জয়েন্ট প্লাস লার্জ জয়েন্ট দুইটা ইনভলভমেন্ট হতে পারে। অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিসের ক্ষেত্রে মেইনলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, এসএলই ক্ষেত্রে ইউজুয়ালি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিসের ক্ষেত্রে পেশেন্টের ইনফ্ল্যামেটরি লো ব্যাক পেইন থাকতে পারে। এবার সে ভাইরাল আর্থ্রাইটিস। তাহলে ভাইরাল আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন একটা এসএলই টাইপের, পেশেন্টের সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, এর সাথে প্রোড্রোমাল ইলনেস থাকতে পারে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ভাইরাল আর্থ্রাইটিসগুলো ইউজুয়ালি সেলফ লিমিটিং এবং স্যার হিস্ট্রি থাকে শর্ট ডিউরেশনের। এসএলই ক্ষেত্রে হিস্ট্রি থাকবে একটু লং ডিউরেশনের, সাথে এসএলই অন্যান্য যে ফিচার্স আছে এলোপেশিয়া, ওরাল আলসারেশন বা আদার্স কিউটেনাস ইনভলভমেন্ট বা রেনাল ইনভলভমেন্ট এগুলো থাকবে, যেগুলো ভাইরালিটির ক্ষেত্রে এগুলো থাকে না। তাহলে পরীক্ষার প্রশ্ন আসলে প্রথম যে 6টা আছে এইগুলো দিয়ে সিনারিও আসে পরীক্ষায়। নিচের যেগুলো আছে এগুলো ইউজুয়ালি খুব একটা আসে না, আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট এখান থেকে দেখে রাখতে পারি। যেমন সার্কোইডোসিসের ক্ষেত্রে অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভমেন্ট হইতে পারে, এটা টিপিক্যাল একটা ফিচার বলা যেতে পারে। কনক্রিট ডিজিজ এটা ইউজুয়ালি হয় টিবি ক্ষেত্রে, কারণ টিবি পেশেন্টগুলো অনেক সময় জয়েন্ট পেইন রিপ্রেজেন্ট করতে পারে। টিবিতে ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় লার্জ জয়েন্টগুলো। বাকি যেগুলো আছে ক্রনিক গাউট, ক্রনিক সিডোগাউট এগুলো খুব একটা আসে না। গাউট সিডোগাউটের প্রেজেন্টেশন হয় ইউজুয়ালি অ্যাকিউট, ক্রনিক হলে সেটাই টিপিক্যাল, এটা পরীক্ষায় ইউজুয়ালি আসবে না। এরপর আমরা একটু আগে বলছিলাম যে অস্টিও আর্থ্রাইটিস এটা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি, আদার্স যে পলিআর্থ্রাইটিসগুলো আছে এগুলো ইউজুয়ালি ইনফ্ল্যামেটরি পলিআর্থ্রাইটিসের ফিচার্স রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের জানা লাগবে যে ইনফ্ল্যামেটরি পলিআর্থ্রাইটিস বলতে কি বোঝায়। ইনফ্ল্যামেটরি পলিআর্থ্রাইটিসের গুলো প্রেজেন্টেশন কেমন থাকে, পেশেন্টের আর্লি মর্নিং স্টিফনেস থাকবে, worsening of symptoms with inactivity, সাথে synovial swelling and tenderness on examination। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জয়েন্ট পেনের অ্যাগ্রাভেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টর। ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেন গুলা ইউজুয়ালি অ্যাক্টিভিটির সাথে ইমপ্রুভ করে। তাহলে আমরা বিষয়ের ক্ষেত্রে জানি কি যে আমাদের যে কোনো জায়গায় পেইন বা জয়েন্ট পেন যাই হোক না কেন, পেন গুলো ইউজুয়ালি কাজ টাজ করলে বাড়ে। তো ইনফ্ল্যামেটরির ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে এগুলো অ্যাক্টিভিটির সাথে ইউজুয়ালি পেন, স্টিফনেস এগুলো ইমপ্রুভ হয়। আর যখন পেশেন্ট রেস্টে থাকে, রেস্টে তার পেইনগুলো বেশি হয়। তাহলে নন ইনফ্ল্যামেটরি পেইন বা ট্রমাটিক পেইন, মেকানিক্যাল পেইন এগুলোর ক্ষেত্রে যত অ্যাক্টিভিটি করবে তত পেইনটা বাড়বে, রেস্ট নিলে ভালো থাকে। আর ইনফ্ল্যামেটরি ক্ষেত্রে এর ঠিক উল্টাটা হবে।
তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা দিয়ে আমরা অস্টিওআর্থ্রাইটিস সাথে অন্যান্য পলিআর্থ্রাইটিস গুলো ডিফারেন্সিয়েট করতে পারবো। এবার সেই এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। তাহলে প্রত্যেকটা কানেকটিভ টিস্যুর ডিজিজের সাথেই দেখা যায় জয়েন্ট পেনের পাশাপাশি কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে। তাহলে এগুলো একটু পড়ে দেখা লাগবে। যদি সবগুলো পড়তে পারেন ভালো, তো সবগুলো মনে থাকলে কয়েকটা পয়েন্ট আমাদের পড়ে দেখা লাগবে। যেমন কোনো পেশেন্ট যদি স্কিন সোরিয়াসিস থাকে, নেল পিটিং বা ডিস্টার্বি থাকে, তাহলে আমরা চিন্তা করবো সোরিয়াটিক আর্থ্রাইটিস। রেনল্ডস ফেনোমেনন থাকে, সিস্টেমিক স্ক্লেরোসিস, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এসএলই, এছাড়া পলিমায়াসাইটিস, ডার্মাটোমায়াসাইটিস, এগুলো তো রেনল্ডস ফেনোমেনন থাকতে পারে। লিপিড রেটিকুলাস পাওয়া যায় কোথায় কোথায়? এসএলই, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। এর বাইরে আমরা পড়ছিলাম পলিআর্টারাইটিস নোডোসা অ্যান্ড কোলেস্ট্রল এম্বোলিজম, যেগুলো তো লিপিড রেটিকুলাস থাকতে পারে। ওরাল আলসারেশন, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এসএলই, বেসেল ডিজিজ, এগুলো সবগুলোতে হইতে পারে। পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেসেল ডিজিজ, যেখানে ওরাল আলসারেশন এবং জেন্ট আলসারেশন রিকারেন্টলি হইতে পারে। তারপর হচ্ছে ড্রাই স্কিন, ড্রাই মাউথ, ড্রাই আই, এগুলো মেনলি পাওয়া যাচ্ছে শর্টগান সিনড্রোমে। ইউভাইটিস আমরা পাইতে পারি স্পন্ডালাইথাইটিস, সার্কোডোসিস, তারপর জুভেনাইল ইউরোপ্যাথিক আর্থ্রাইটিস, বেসেল ডিজিজ, এগুলাতে। এরপর হচ্ছে অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্ট। তাহলে অ্যাওর্টিক রিগাজিটেশন বা অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্ট, এগুলো হয় মেনলি HLA B27 রিলেটেড স্পন্ডালাইথাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে। সিনোনেক্টিভ যে আর্থ্রাইটিসগুলো সেগুলোর ক্ষেত্রে অ্যাওর্টিক রিগাজিটেশন বা অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্ট থাকতে পারে। বাকিগুলো খুব একটা দরকার নেই। তারপর হচ্ছে সাম কমন কজ অফ জেনারেলাইজ পেইন, এটা জাস্ট একটু রিডিং দেখে রাখলে হবে, পরীক্ষা অনেক এমসিকিউ আসতে পারে। এটা হচ্ছে কজেস অফ প্রক্সিমাল মাসল উইকনেস। তাহলে এটা আমরা নিউরোলজিতে অলরেডি পড়ে আসছি, কি কারণে পেশেন্টের প্রক্সিমাল মাসল উইকনেস হতে পারে। তাহলে এটা মুখস্থ করতে হবে, বিশেষ করে ড্রাগস কজগুলা, এন্ডোক্রাইন কজগুলা, এগুলো পরীক্ষা ফ্রিকোয়েন্টলি আসে। এবার সেই ব্যাক পেইন। তাহলে ব্যাক পেইনের জন্য মোস্ট কমন হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। ইউজুয়ালি কখন হয়? এগুলো ইউজুয়ালি প্রেজেন্টেশন দেখা যাচ্ছে অ্যাকিউট এবং হেভি লিফটিং বা বেন্ডিং, এগুলো পরে ইউজুয়ালি মেকানিক্যাল ব্যাক পেইন ডেভেলপ করতে পারে। এই পেনগুলাই অ্যাক্টিভিটির সাথে বাড়ে, রেস্ট নিলে কম হবে, ইউজুয়ালি লোকালাইজ থাকে, মানে কোনো রেডিয়েশন থাকে না, আর ইউজুয়ালি স্পন্টানিয়াসলি রিকভার করে যায় বা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে বেশিরভাগ ক্ষেত্রে রিকভারি হয়ে যায়। তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি তেমন কোনো ইনভেস্টিগেশন লাগে না। তাহলে কোনো একটা ব্যাক পেনের পেশেন্ট আসলে আমরা কখন ইনভেস্টিগেশন করব? তাহলে ইফ দেয়ার ইজ ক্লিনিক্যাল এভিডেন্স অফ স্পাইনাল কর্ড নার্ভ কম্প্রেশন অর এ কর্ডিকুলেশন, দেন আর্জেন্ট ইনভেস্টিগেশন ইজ নিডেড। তাহলে কোনো পেশেন্টের যদি দেখা যায় ব্যাক পেনের সাথে রেডিয়েশন আছে, মানে কোমরে ব্যথা আছে, সাথে পায়ের দিকে রেডিয়েশন হয়, অথবা পেইনটা রেডিকুলোপ্যাথি পেইনের মতো, অথবা স্পাইনাল কর্ড কম্প্রেশনের কোনো ফিচার্স আছে, মানে পেশেন্টের মোটর উইকনেস আছে বা সেন্সরি কোনো ডেফিসিট আছে, অথবা বালভুলার ইনভলভমেন্ট আছে। তাহলে এই ধরনের যদি কোনো ফিচার্স থাকে যেটা দেখে মনে হয় যে পেশেন্টের নার্ভ রুট বা স্পাইনাল কর্ড কম্প্রেশন হইতেছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের আর্জেন্ট ইনজেকশন লাগবে। অথবা যদি কোনো রেড ফ্ল্যাগ সাইন থাকে, তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ইনজেকশন লাগবে। তাহলে ব্যাক পেনের পেশেন্টের জন্য আমাদের ইনজেকশন অফ চয়েস কি? ইনজেকশন অফ চয়েস হচ্ছে এমআরআই। কোনো পেশেন্টের যদি পারসিস্টেন্ট পেইন থাকে মোর দ্যান 6 উইকস আর কোনো রেড ফ্ল্যাগ সাইন থাকে, আমরা হচ্ছে পেশেন্টের এমআরআই করব। এরপর এখানে কিছু দেওয়া আছে কজেস অফ লো ব্যাক পেন, এটা একটু রিডিং করে রাখবেন কোন কোন কারণে লো ব্যাক পেন হইতে পারে। তাহলে মেকানিক্যাল যে পেনগুলো আছে এগুলো ইউজুয়ালি উইদিন 6 উইকস এর মধ্যে রিকভারি হয়ে যায়। যদি আমরা দেখি যে 6 উইকের পরেও পেশেন্টের পেইন থাকতেছে, অথবা পেশেন্টের কোনো রেড ফ্ল্যাগ সাইন আছে, আমরা বলছিলাম যে এই পেশেন্টের ক্ষেত্রে এমআরআই অফ স্পেন করতে হবে। তাহলে আমাদের জানা লাগবে রেড ফ্ল্যাগ সাইন কি কি আছে, যেগুলো থাকলে আমরা পেশেন্ট আর্জেন্ট ইনভেস্টিগেশন করব। তাহলে হিস্ট্রিতে কিছু ফাইন্ডিংস আছে আর কিছু হচ্ছে এক্সামিনেশন ফাইন্ডিংস। হিস্ট্রিতে ইম্পর্টেন্ট হচ্ছে যদি পেশেন্টের বয়স 20-এর কম হয় বা 55-এর বেশি হয়, যদি পেশেন্টের কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ সিভিয়ার পেইন থাকে আনরিলিভড বাই রেস্ট। তাহলে মেকানিক্যাল পেইন যেগুলো থাকে ইউজুয়ালি দেখা যায় রেস্ট নিলে ভালো হয়। কোনো পেশেন্ট যদি দেখা যায় রেস্ট নেওয়ার পরও পেইন ইমপ্রুভ করতেছে না, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। তারপর লোকেশন হচ্ছে থোরাসিক পেইন। লো ব্যাক পেইন কমন হলেও আপার ব্যাক পেইন বা থোরাসিক রিজনের পেইন এগুলো ইউজুয়ালি কমন না। তাহলে ইউজুয়ালি দেখা যায় টিবি, ম্যালিগনেসি, এগুলোতে
এই জায়গাগুলোতে পেইন বেশি হয়, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। পেশেন্টের পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, লাইক কোনো ম্যালিগনেন্সি, টিবি, এইচআইভি বা সিস্টেমিক স্টাডিজ, অস্টিওপোরোসিস, মানে যেগুলোতে পেশেন্টের স্পাইন ইনভলভমেন্ট হইতে পারে। এবার পেশেন্ট যদি কনস্টিটিউশন সিমটমস থাকে, ফিভার, ওয়েট লস, নাইট সুইটিং এগুলো থাকে, মানে টিবি বা ম্যালিগনেন্সি সাজেস্টিভ কোনো ফিচার্স থাকে, যদি পেশেন্টের মেজর কোনো ট্রমা হিস্ট্রি থাকে। আর এক্সামিনেশন যদি আমরা কোনো ডিফর্মিটি পাই স্পাইনাল, সেটা পেইনফুল বা পেইনলেস যেটা হোক না কেন, যদি পেশেন্টের সেরেল অ্যানস্টেসিয়া থাকে, প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল সাইন বা মাল্টিপল রুট ইনভলভমেন্টের সাইন যদি থাকে, মানে রেডিকুলোপ্যাথি যদি থাকে, তাহলে রেডিকুলোপ্যাথি থাকলে আমরা কি কি ফিচার্স পাবো এটা আমাদের জানা লাগবে। যে কি কি ফিচার্স পেলে আমরা চিন্তা করবো পেশেন্টের রেডিকুলার পেইন বা নার্ভ রুট ইনভলভমেন্ট হয়েছে। একটা হচ্ছে ইউনিল্যাটারাল লেগ পেইন ওয়ার্স দেন লো ব্যাক পেইন, তারপর হচ্ছে পেইন রেডিয়েটিং বিয়ন্ড নি, তারপর হচ্ছে প্যারাস্থেসিয়া, নার্ভ রুট ইরিটেশন, মোটর সেন্সর রিফ্লেক্স সাইন। তাহলে এগুলো যে কোনো কিছু যদি থাকে তাহলে আমরা চিন্তা করবো পেশেন্টের নার্ভ রুট কম্প্রেশন হইতেছে। আরেকটা কি হতে পারে, কর্ডিকুলার সিন্ড্রোম হতে পারে, যদি কর্ডিকুলার গুলো কমপ্লেক্স হয়, তাহলে সেক্ষেত্রে কি কি ফিচার্স থাকবে, ডিফিকাল্ট ইন মিক্সেশন, loss of anal sphincter tone or fecal incontinence, cerebral anesthesia, gait disturbance, pain, numbness or weakness affecting one or both legs। মানে আমরা যদি ইনশর্ট মনে রাখি তাহলে যে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট হইতে পারে, মোটর সেন্সরি অথবা অটোনমিক কোনো ডিস্টারবেন্স হইতে পারে, বালবার ইনভলভমেন্ট। তাহলে এগুলো যে কোনো কিছু থাকলে আমাদেরকে আর্জেন্ট ইনভেস্টিগেশন করতে হবে। ফিচার্স অফ মেকানিক্যাল লো ব্যাক পেন, তাহলে এটা একটু পড়ে রাখবেন। পরীক্ষায় অনেক সময় সিনারি দিতে পারে যে কোন একটা লো ব্যাক পেনের সিনারি দিয়ে তারপর দিল যে এটা ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট প্ল্যান কেমন হবে। যদি মেকানিক্যাল লো ব্যাক পেন হয় সেই ক্ষেত্রে ইউজুয়ালি কোনো ইনভেস্টিগেশন লাগে না। কিন্তু যদি মেকানিক্যাল ব্যাক পেন না হয়ে অন্য কোনো কারণে পেন হয়ে থাকে, মানে যেগুলো আমরা রেড ফ্ল্যাগ সাইন পড়লাম আর কি, এই ধরনের কোনো কিছু থাকলে তাহলে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সিনারিতে এই ধরনের কোনো কিছু আছে কিনা। এরপর শোল্ডার পেন থেকে পরীক্ষার প্রশ্ন আসার মতো আছে একটা টপ, সেটা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। ইউজুয়ালি ডায়াবেটিক পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি হয়, আর পেশেন্টের ডায়াবেটিস মেলাইটিস হিস্ট্রি থাকবে, এবং পেশেন্টের মেইন সিমটমস থাকে পেইন অ্যাসোসিয়েটেড উইথ মার্কড রেস্ট্রিকশন অফ এলিভেশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন। কারণ এই দুইটা মুভমেন্ট করার সময় পেশেন্টের পেইনটা বেশি হবে, রেস্ট্রিকশনটা বেশি থাকবে। আর এখানে অ্যাক্টিভ প্যাসিভ দুইটা মুভমেন্টে পেশেন্টের পেইন হইতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এখানে লেখা নেই। কমন লোকাল কজেস অফ এলবো পেইন, তাহলে এলবো পেইন এখানে তিনটা সিনারি আছে। একটা হচ্ছে ল্যাটারাল হিউমেরাল এপিকন্ডাইলিটিস বা টেনিস এলবো, তারপর হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলিটিস বা গলফার্স এলবো, আর হচ্ছে ওলেফিয়ন বার্সাইটিস। এই তিনটাই হচ্ছে এফসিএস বা এমআরসি পরীক্ষায় সিনারি আসতে পারে, তিনটাই খুবই ইম্পর্টেন্ট। ল্যাটারাল এপিকন্ডাইলিটিস যেটা, সেটাতে পেইন থাকবে ল্যাটারাল এপিকন্ডাইলে, মিডিয়াল এপিকন্ডাইলিস ক্ষেত্রে মিডিয়াল এপিকন্ডাইলিস পেইন থাকবে, খুবই সিম্পল জিনিস। তাহলে এটা দিয়ে তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে যে পেইনটা রেডিয়েশন কোথায় হইতেছে আর কিসে পেইন বাড়ে। তাহলে আমাদের যে ল্যাটারাল এপিকন্ডাইল আছে, এখানে আমাদের মেনলি এক্সটেন্সর মাসলগুলো অ্যাটাচ থাকে। সো এটা রেডিয়েশনটা হবে এক্সটেন্সর পার্ট অফ ফোর আর্মে, আর মিডিয়াল এপিকন্ডাইলিটিস এটা রেডিয়েশন হবে ফ্লেক্সর ফোর আর্মে। এবং মাসলগুলো যখন অ্যাক্টিভেটেড বেশি হবে, কন্ট্রাকশন করবে, তখন পেইনটা বেশি হবে। তাহলে এটা পেইন বেশি হবে কখন, যখন রেজিস্টেড অ্যাক্টিভ রিস্ট এক্সটেনশন করবে। তাহলে রিস্ট এক্সটেনশন যখন করবে তখন এই মাসলগুলা কন্ট্রাকশন হবে, এপিকন্ডাইলে তখন এখানে প্রেশার বেশি পড়বে, পেইনটা বেশি হবে। তাহলে এক্সটেনশনে যদি পেইন বাড়ে তাহলে সেটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, ফ্লেক্সনে যদি পেইন বাড়ে তাহলে সেটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। এগুলোর নাম দেওয়া হয়েছে প্রফেশনের উপর ভিত্তি করে। যারা টেনিস প্লেয়ার থাকে তাদের ক্ষেত্রে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বেশি হয়, এটাকে বলে টেনিস এলবো। আর যারা গলফ খেলে তাদের ক্ষেত্রে মিডিয়াল এপিকন্ডাইলাইটিসটা বেশি হয়, এটাকে বলে গলফার এলবো। এই দুইটা প্রেজেন্টেশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওলেফিয়ন বার্সাইটিস এটা খুব একটা আসে না, জাস্ট আমরা একটু মনে রাখলে হবে। বেশি হয় কাদের ক্ষেত্রে, রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে। সাইট হচ্ছে ওলেফিয়ন, আর এক্সামিনেশন ফাইন্ডিংস বা টেন্ডার সোলিং পাইতে পারে। প্রথম দুটো হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা।
এরপর হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অপশন ইন কেস অফ রিউমাটোলজিক্যাল ডিজিজ। তাহলে এখানে আমরা হচ্ছে মাইল্ড টু মডারেট পেনে প্যারাসিটামল ইউজ করতে পারি, আর একটু সিভিয়ার পেন হলে সেক্ষেত্রে আমরা এনএসআইডি ইউজ করতে পারি। এনএসআইডি থেকে প্রশ্ন আসছে সিলেক্টিভ ইনহিবিটরস অফ কক্স2 এবং নন সিলেক্টিভ ইনহিবিটরস মানে বোথ সাইক্লোক্সিনেজ 1 and 2 ইনহিবিটরস কারা কারা আছে। তাহলে সিলেক্টিভ ইনহিবিটরস ছিল কক্সিব, ইটারোকক্সিব, আর নন সিলেক্টিভ সাইক্লোফেন, ডাইক্লোফেনাক এন্ড নেপ্রোক্সেন। যে কোনো পেশেন্টকে আমরা যদি এনএসআইডি প্রেসক্রাইব করি তাদের সাথে অবশ্যই পিপিআই প্রেসক্রাইব করতে হবে। সাইড ইফেক্টস অফ এনএসআইডি, এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে। কি কি অ্যাডভাইস হতে পারে? জিআই আলসারেশন, ব্লিডিং বা আলসারেশন হতে পারে, অন আলসার ডিসপেপসিয়া হতে পারে, ইন্টারস্টাল নেফ্রাইটিস, ফ্লুইড রিটেনশন, রেনাল ইমপ্যায়ারমেন্ট করতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হিপ ফ্র্যাকচার রিস্ক বাড়ায়, অ্যাজমা, অ্যানাফিল্যাক্সিস, স্কিন র্যাশ এগুলো করতে পারে। পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারস্টাল নেফ্রাইটিস অ্যান্ড ফ্লুইড রিটেনশন অ্যান্ড রেনাল ইমপ্যায়ারমেন্ট। এর মধ্যে ইন্টারস্টাল নেফ্রাইটিসে প্রায় সিনিয়র দেওয়া থাকে। এরপর হচ্ছে রিকমেন্ডেশনস ফর ইউজ অফ এনএসআইডি। এটা জাস্ট একবার রিডিং দেখে রাখবেন, এখানে কয়েকটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট। যেমন কোনো পেশেন্ট যদি ওয়ারফেরিন পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এনএসআইডি অ্যাভয়েড করতে হবে। মোর দ্যান ওয়ান এনএসআইডি এট এ টাইম প্রেসক্রাইব করা যাবে না। তাহলে একটা এনএসআইডি দেওয়া যদি আমরা দেখি রেসপন্স করতেছে না, সেটা বাদ দিয়ে অন্য একটা এনএসআইডি দিতে হবে, দুইটা একসাথে দেওয়া যাবে না। অ্যান্ড এনএসআইডি প্রেসক্রাইব করলে অবশ্যই একটা পিপিআই প্রেসক্রাইব করতে হবে। এই তিনটা পয়েন্ট মনে রাখলে হবে এখান থেকে। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিএমআরডি। ডিএমআরডি থেকে কয়েকটা ড্রাগ আছে যেগুলো থেকে পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে, যেমন মিথোট্রিক্সেট, সালফাসালাজাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ডেফলোনোমাইড, অ্যাজাথ্রোপ্রিন, সাইক্লোফসমাইড। এই ছয়টা ড্রাগ খুব কমনলি ইউজ করা হয় রিউমাটোলজিতে। যদি আপনারা জান, দেখবেন যে কোনো রিউমাটোলজি ডিজিজ আসলে কোনো না কোনো ড্রাগ পেশেন্ট পাইতেছে। তাহলে এই ড্রাগগুলো যেহেতু খুব কমনলি ইউজ হয়, এই ড্রাগগুলো রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এগুলো আমাদের সবগুলো খুব ভালো করে জানা লাগবে। তাহলে পরীক্ষার জন্য যে কোনো ডিজিজ বা মেডিকেশন, ড্রাগ, পোস্ট ইউজ যাই হোক না কেন, যেগুলো খুব কমনলি ইউজ করা হয় এগুলো সম্পর্কে ডিটেলস ধারণা থাকা লাগবে, কারণ এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন মোটামুটি আসবে, এটা ধরে রাখা যায়। মিথোট্রিক যেটা আমাদের কাছে খুবই কমনলি ইউজড একটা ড্রাগ। তো এটা কাজ করে কিভাবে? বাই ইনহিবিটিং ফলিক অ্যাসিড রিডাক্টেস অ্যান্ড প্রিভেন্টস ফর্মেশন অফ টেট্রাহাইড্রোফোলেট। তাহলে এই টেট্রাহাইড্রোফোলেট আমাদের দরকার কোথায়? নেসেসারি ফর ডিএনএ সিনথেসিস ইন লিউকোসাইটস এন্ড আদার সেলস। তাহলে এগুলো হচ্ছে সেল ডিভিশনের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে এগুলো যদি ইনহিবিট করে রাখে, সেল ডিভিশনগুলো প্রপারলি হবে না, সেলের সাইজগুলো বড় হয়ে যাবে এবং পেশেন্টের ম্যাক্রোসাইটিস হবে। আমরা যেটা এর আগে পড়ে আসলাম, ম্যাক্রোসাইটিক বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে মিথোট্রিক্সেট একটা ইম্পর্টেন্ট ড্রাগ ফর কজিং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে কিভাবে করে? বাই ফলিক অ্যাসিড রিডাক্টেস ইনহিবিশন অ্যান্ড প্রিভেন্টস ফর্মেশন অফ টেট্রাহাইড্রোফোলেট। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই পেশেন্টগুলো যাতে এই কমপ্লিকেশন না হয়, তাহলে আমরা কি দেবো? পেশেন্টগুলোর ক্ষেত্রে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিব। মিথোট্রিক্সের ব্যাপারে কি কি অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে? জিআই আপসেট হইতে পারে, হেপাটোটক্সিটি, বোন ম্যারো সাপ্রেশন, নিউমোনাইটিস, পালমোনারি ফাইব্রোসিস অ্যান্ড টেরাটোজেনিসিটি। তাহলে এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদা একটা মার্ক করা আছে। তাহলে পেশেন্টের হেপাটিক ফেইলার বা হেপাটাইটিস করতে পারে, বোন ম্যারো সাপ্রেশন করলে পেশেন্টের ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। তারপরে অ্যাকিউট কন্ডিশনে পেশেন্টের নিউমোনাইটিস করতে পারে, আর লং টাইম ইউজ করলে বা ক্রনিক কমপ্লেক্সে পেশেন্টের পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে। তাহলে কোন কোন ড্রাগ পালমোনারি ফাইব্রোসিস করে এগুলো আমরা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মিথোট্রিক্সেট। নিউমোনাইটিসটা এফসিএস খুব একটা আসে না, এমআরসি পরীক্ষাগুলোতে অনেক সময় আসে। মিথোট্রিক্সেট দেওয়ার পরে পেশেন্টের অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করছে বা নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন আছে, মোস্ট লাইকলি কজ কি? তাহলে অ্যান্সার আছে নিউমোনাইটিস। আর হচ্ছে পেশেন্ট এই মিথোট্রিক্স টেরাটোজেনিক ড্রাগ, কারণ এটা প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না। এটা আসলে প্রশ্ন আসে যে কতদিন আগে বন্ধ করতে হবে। তাহলে প্ল্যান প্রেগনেন্সি হলে অবশ্যই 3 মাস আগে আমাদেরকে মিথোট্রিক্সেটটা বন্ধ করতে হবে। এরপরে সালফাসালাজাইন জি অ্যাবসেট করতে পারে, আপনার লিভার করতে পারে, বোন ম্যারো সাপ্রেশন করতে পারে। তাহলে যে কোনো ডিএমআরডি এই সাইড ইফেক্টগুলো কমনলি করতে পারে। সো এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে সালফাসালাজাইনের জন্য স্পেসিফিক কি আছে? এটা হচ্ছে স্কিন র্যাশ করতে পারে, অরেঞ্জ স্টেনিং অফ ইউরিন অ্যান্ড কন্টাক্ট লেন্স। এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভার্সিবল অ্যাজিওস্পার্মিয়া করতে পারে।
তাহলে এটা হচ্ছে রিভার্সিবল ইনফার্টিলিটি করতে পারে ইন কেস অফ মেল পেশেন্ট, এটা ইম্পর্টেন্ট। দিস ইজ সেফ ডিউরিং প্রেগনেন্সি। তাহলে কোন কোন ড্রাগ প্রেগনেন্সিতে সেফ, কোন কোন ড্রাগ টেরাটোজেনিক, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ অটোইমিউন যে কানেকটিভ টিস্যু ডিজিজগুলো আছে এগুলো মেইনলি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, এবং ফিমেল পেশেন্টের যেহেতু আমাদের প্রেগনেন্সি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সো কোন ড্রাগগুলো আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারবো, কোনগুলো ইউজ করতে পারবো না, এগুলো আলাদা করে ভালো করে পড়া লাগবে। এরপর হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে একটা জিনিস জানা লাগবে, এটা হচ্ছে অকুলার টক্সিসিটি করতে পারে। কি করে? এটা হচ্ছে রেটিনোপ্যাথি করে, এটার একটা নাম আছে বোলসাই রেটিনোপ্যাথি। এটা ইউজুয়ালি অ্যাকিউট কন্ডিশনে হয় না, বা নর্মাল যে ডোজে সেটা তো ইউজুয়ালি হয় না। যদি পেশেন্ট লং টাইম ইউজ করে, হাই ডোজ ইউজ করে, সেক্ষেত্রে রেটিনোপ্যাথি হওয়ার চান্স আছে। ঠিক আছে, উইথ লং টার্ম ইউজ মোর দ্যান 5 ইয়ার্স। তাহলে পেশেন্টে কি করতে হবে? ট্রিটমেন্ট দেওয়ার আগে পেশেন্টের ভিজুয়াল ফাংশন চেক করে দেখতে হবে যে এই ধরনের কোনো কিছু আগে থেকে আছে কিনা। যদি কোনো পেশেন্ট আগে থেকে রেটিনোপ্যাথি থাকে, তাদেরকে যদি আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিই, তাহলে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হতে পারে। তাহলে পেশেন্টের আগে থেকে ভিজুয়াল ফাংশন দেখতে হবে এবং ইয়ারলি এটা মনিটর করতে হবে, এবং এটা হচ্ছে প্রেগনেন্সিতে সেফ। এর বেশি লেফ্লোনোমাইড। লেফ্লোনোমাইডের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা হাইপারটেনশন করে অ্যান্ড হাসিটিজম করে। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা লেফ্লোনোমাইড প্রেসক্রাইব করি, তাহলে তাদের অবশ্যই ব্লাড প্রেশার মনিটর করতে হবে। আর এটা টেরাটোজেনিক্স ও প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। এবং এটার ক্ষেত্রে দেখা যায় লেফ্লোনোমাইডের হাফ লাইফ অনেক বেশি, সো এটা সহজে বডি থেকে রিমুভ হয় না। এবং এই ড্রাগটা আমাদেরকে অ্যাটলিস্ট 2 বছর আগে বন্ধ করতে হবে, প্ল্যানিং প্রেগনেন্সি আগে। তাহলে মিথোট্রিক্সের ক্ষেত্রে ছিল 3 মাস আগে বন্ধ করতে হবে, লেফ্লোনোমাইডের ক্ষেত্রে 2 বছর আগে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমরা কি ইউজ করতে পারি? কোলেস্ট্রামাইন ইউজ করতে পারি ড্রাগ রিমুভালের জন্য। এটা ইমাসি পরীক্ষা অনেক সময় আসে, যে কোনো একটা পেশেন্ট লেফ্লোনোমাইড পাচ্ছে, লেফ্লোনোমাইড এখন হয়তো প্রেগনেন্সি প্ল্যান করছে, এই পেশেন্টের ক্ষেত্রে বডি থেকে ড্রাগ রিমুভালের জন্য আমরা কোনো ড্রাগ ইউজ করতে পারি না। অ্যান্সার হচ্ছে কোলেস্টেরামিন। তাহলে আমরা টেরাটোজেনিক ড্রাগ পাইলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিথোট্রিক্সেট আর একটা হচ্ছে লেফ্লোনোমাইড, আর একটা হচ্ছে সাইক্লোফসফামাইড। আচ্ছা, এর মাঝখানে একটা ড্রাগ বাদ করেছে অ্যাজাথ্রোপ্রিন। তাহলে অ্যাজাথ্রোপ্রিনের থেকে অ্যাডভার্স পরীক্ষা আসে, এটা প্যানক্রিয়াটাইটিস করতে পারে, বোন সাপ্রেশন করতে পারে, আর হচ্ছে ম্যালিগনেন্সি রিস্ক বাড়ায় দেয়। তাহলে পরীক্ষা বেশি আসছে প্যানক্রিয়াটাইটিস আর ইনকেস রিস্ক অফ ম্যালিগনেন্সি। তাহলে পরীক্ষার সিনেমা থাকতে পারে কোনো একটা এসএলই পেশেন্ট বা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট হঠাৎ করে সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন অ্যান্ড ভমিটিং নিয়ে প্রেজেন্ট করছে। তাহলে সে যে ড্রাগগুলো পাচ্ছে এর মধ্যে কোন ড্রাগ এর জন্য রেসপন্সিবল, বা অন্য কোনো কাজ হতে পারে কিনা যেটা কারণে পেশেন্টের অ্যাবডোমেনাল পেইন হইতেছে। তাহলে অ্যাজাথ্রোপ্রিন হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে, পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমেনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে genetic testing for TPMT variants is done to guide doses. তাহলে TPMT থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটা কি করে? অ্যাজাথ্রোপ্রিন মেটাবলিজম হেল্প করে। অনেক পেশেন্টের দেখা যায় জেনেটিক্যালি TPMT ডেফিসিয়েন্সি থাকতে পারে। যদি কারোর ক্ষেত্রে এটা ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে অ্যাজাথ্রোপ্রিন টক্সিসিটি রিস্ক অনেক বেড়ে যায়, যেখানে অ্যাজাথ্রোপ্রিন প্রেসক্রাইব করার আগে আমাদের TPMT লেভেলটা চেক করে দেখতে হয়। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে যখন একটা পেশেন্টের অ্যাজাথ্রোপ্রিন প্রেসক্রাইব করার ডিসিশন নেওয়া হয়েছে, এর আগে কোনো টেস্ট করা লাগবে কিনা বা কোনো ইনভেস্টিগেশন করা লাগবে কিনা। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে TPMT লেভেলটা আমাদেরকে চেক করতে হবে। Allopurinol inhibits metabolism of azathioprine, necessitating 75% decrease in azathioprine dose. তাহলে এটা অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায়, কোনো পেশেন্ট আমরা যদি অ্যালোপিরিনল এবং অ্যাজাথিওপ্রিন একসাথে প্রেসক্রাইব করি, তাহলে সেক্ষেত্রে অ্যাজাথিওপ্রিন টক্সিসিটি রিস্ক বেড়ে যায়। কারণ অ্যালোপিরিনল কি করে? অ্যাজাথিওপ্রিনের মেটাবলিজমকে ইনহিবিট করে। এখানে আমরা যদি কোনো পেশেন্টে দেখা যায় অ্যালোপিরিনল এবং অ্যাজাথিওপ্রিন একসাথে দেওয়া লাগছে, সেক্ষেত্রে অ্যাজাথিওপ্রিনের ডোজ রিডাকশন করে দিতে হবে। এটা হচ্ছে এমআরসিপি পরীক্ষা খুব একটা কমন সিনারিও। এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে যে পেশেন্টের গাউট আছে বা ইউরিক অ্যাসিড লেভেল বেশি আছে, তাকে আমরা অ্যালোপিরিনল প্রেসক্রাইব করতে চাই, পেশেন্ট আগে থেকে দেখছে অন্য কোনো একটা ডিজিজের কারণে অ্যাজাথিওপ্রিন পাচ্ছে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট অপশন কেমন হবে? তাহলে আমাদেরকে অ্যাজাথিওপ্রিন ডোজটা কমাই দিতে হবে।
আর এজথ্রোপিন হচ্ছে প্রেগনেন্সিতে সেফ। এর পাশে সাইক্লোফসফামাইড। সাইক্লোফসফামাইড অ্যাডভান্স একটু আদার্স ডিএমআরডি মতো, এটা হচ্ছে বন্যা সাপোর্শন করতে পারে, জি অ্যাবসেট করতে পারে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস করতে পারে, এবং লং টার্ম ইউজ করলে ব্ল্যাডার কার্সিনোমার রিস্কও এটা বাড়ায়। এছাড়া এটা কার্ডিয়াক টক্সিসিটি করতে পারে, অ্যালোপেশিয়া করতে পারে, এটাও টেরাটোজেনিক্স অফ প্রেগনেন্সিতে আমাদের অ্যাভয়েড করতে হবে। হেমোরেজিক সিস্টাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে একটা হচ্ছে আমরা মেসনা ইউজ করতে পারি, আর একটা হচ্ছে হাই ফ্লুইড ইনটেক বা হাইড্রেশন মেনটেন করতে পারি। তাহলে অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন অ্যান্ড মেসনা, এই দুইটা আমরা হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস প্রিভেন্ট করার জন্য ইউজ করতে পারি। হাইড্রেশনটা হইতে পারে হাই ফ্লুইড ইনটেক করতে পারি, অথবা আমরা আইভি ফ্লুইড দিতে পারি। ইউজুয়ালি সাইক্লোফসফেনাইড যখন দেওয়া হয় ক্লিনিক্যালি, তখন ইউজুয়ালি আইভি ফ্লুইড ইউজ করা হয়। সাইক্লোফসফেনাইড দেওয়ার আগে নর্মাল স্যালাইন দিয়ে নেওয়া হয়, এরপরে সাইক্লোফসফেনাইড দেওয়ার পরে আবার নর্মাল স্যালাইন দেওয়া হয়, এবং পেশেন্টকে অ্যাডভাইস করা হয় যেন পেশেন্ট বেশি বেশি করে লিকুইড বা পানি খায় আর কি। মেসনা ইউজুয়ালি খুব একটা ইউজ করা হয় না, যদি হাই ডোজ দেওয়া হয় সেক্ষেত্রে মেসনা ইউজ করা হয় অনেক সময়। এরপর যে ডিএমআরডি একটা বক্স আছে ডেভিডসনের, বক্সটা যদি অনেক বড়, এটাকে শর্টকাট করা হয়েছে আর কি এখানে। তাহলে মিথোটিক্সাট, সালবাসালাজাইন, এজথ্রোপিন, মাইক্রোফেনজেট, মোপেটিল, সাইক্লোফসফামাইড, লেফেনওয়াইড, সাইক্লোস্পোরিন, এই সবগুলো ক্ষেত্রে আমাদের সিবিসি এবং লিভার ফাংশন করতে হবে, কারণ এরা হচ্ছে লিভার ফাংশন ইমপ্যাক্ট করতে পারে, বন্যরা সাপ্রেশন করতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে দেখেন, হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে এই দুটো ইউজুয়ালি মনিটর লাগে না। হাইড্রোক্সিক্লোরোকুইনে বন্যরা সাপ্রেশন বা লিভার ফাংশন টেস্ট ইম্পেয়ার্ডের ইফেক্টটা কম। আদার্স মনিটরিং মধ্যে কি কি আছে, সাইক্লোফসফেনাইড যেহেতু রেনাল ইমপ্যাক্ট করতে পারে, এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইজিএফআরটা চেক করতে হবে। তারপর লিফোমেট হাইপারটেনশন করে, সব ব্লাড প্রেশার দেখতে হবে। সাইক্লোস্পোরিন হাইপারটেনশন করতে পারে, নেফ্রোটক্সিক ড্রাগ, সেটার ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার মনিটর করতে হবে, ইজিএফআর দেখতে হবে। আর হাইড্রোক্সিক্লোরোকুইন যেহেতু রেটিনোপ্যাথি করে, আমাদের ভিজুয়াল ফাংশনটা মনিটর করতে হবে। এই এক্সট্রা যে পয়েন্টগুলো আছে এগুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর ডিএমআরডি পরে আমাদের অ্যাডভান্স ট্রিট হচ্ছে বায়োলজিক থেরাপি ইউজ করতে পারি। বায়োলজিক থেরাপি অনেক বড় বক্স আছে, এটা মনে রাখা আসলে কঠিন, আমাদের অল্প কিছু পয়েন্ট মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় কমনলি আসে। তাহলে একটা আছে মেকানিজম অফ অ্যাকশন আসে পরীক্ষায়। তাহলে আমাদের কমন যে ড্রাগগুলো ইউজ করবি, ইটানাসেপ্ট, ইনফ্লিক্সিমাব, এডালিমুয়াব, তারপর হচ্ছে সেটুলিজুমাব, গলিমুয়াব, এগুলো মেকানিজম অফ অ্যাকশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইটানাসেপ্ট কিভাবে কাজ করে, বাই ডিপা রিসেপ্টর ফর টিএনএফ আলফা, এটা একবার পরীক্ষার কোশ্চেন আসছে। আর অন্য যেগুলো আছে ইনফ্লিক্সিমাব, এডালিমুয়াব, তারপর হচ্ছে সার্টুলিজুমাব আর গলিমুয়াব, এগুলো হচ্ছে যে অ্যান্টিবডি টু টিএনএফ আলফা। তাহলে এই দুইটা জিনিসই পরীক্ষায় খুব কমনলি আসে। Which one is decoy receptor for TNF alpha and which one is antibody to TNF alpha? আরেকটা হচ্ছে রিটুক্সিমাব, এটাও খুব কমনলি ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যান্টিবডি টু CD27, এটা হচ্ছে বি সেলকে ডিস্ট্রয় করে, এটা পরীক্ষায় আসে। তারপর হচ্ছে টসিলিজুমাব এন্ড অ্যানাকিনজা, এই দুটো কমন ইউজ করা হয়। টসিলিজুমাব কাজ করে বাই অ্যান্টিবডি টু ইন্টারলিউকিন 6 রিসেপ্টর, আর অ্যানাকিনজা কাজ করে বাই ডিকয় রিসেপ্টর ফর ইন্টারলিউকিন 1। তাহলে কেউ যদি সবগুলো ড্রাগ মনে রাখতে পারেন ভালো, যদি সব মনে রাখতে পারেন তাহলে এই 5টা মেকানিজম অবশ্যই মনে রাখা লাগবে। এই 5টাই কোনো না কোনো পরীক্ষায় এর আগে আসছে এবং পরীক্ষায় সামনেও আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে অ্যান্টি টিএনএফ আলফা, এটা অনেক সময় পরীক্ষা আসে, হোয়াট আর দ্য কন্ড ইন্ডিকেশন অফ অ্যান্টি টিএনএফ আলফা। অথবা পরীক্ষা সিনারি দিতে পারে যে কোনো একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট বা কানেক্টিভ ডিজিজের পেশেন্ট ডিএমআরডি পাইছে, কোনো রেসপন্স করে নাই, এখন অ্যান্টি টিএনএফ আলফা দেওয়ার প্ল্যান করা হয়েছে। এই পেশেন্টের অ্যান্টি টিএনএফ আলফা দেওয়ার আগে আমাদের কি কি এক্সক্লুড করতে হবে বা কি কন্ট্রাইন্ডিকেশন আছে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এরা যেহেতু বন্যরা সাপ্রেশন করে, ইনফেকশনের রিস্ক বাড়ায় দেয়, সেক্ষেত্রে অ্যাক্টিভ কোনো ইনফেকশন আছে এটা অবশ্যই এক্সক্লুড করতে হবে। পেশেন্টের ক্ষেত্রে লেটেন্ট কোনো টিবি আছে কিনা, লেটেন্ট ইনফেকশন আছে কিনা, এগুলো এক্সক্লুড করতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এক্সক্লুশন অফ ইনফেকশন। সেকেন্ড হচ্ছে হার্ট ফেলার, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো আছে কিনা, এগুলো এক্সক্লুড করতে হবে। অ্যান্টি টিএনএফ আলফা ক্যান বি ইউজড ইন প্রেগনেন্সি, এটা হচ্ছে প্রেগনেন্সি সেফ। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে এই যে বায়োলজিক ড্রাগগুলো আছে এগুলো বন্ধ করা ভালো, কারণ এগুলো প্লাসেন্টা ক্রস করে এবং নিওনেটাল ইমিউনোসাপ্রেশন করতে পারে। তাহলে দুই ভাবে প্রশ্ন আসতে পারে যে বায়োলজিক গুলো এগুলো হচ্ছে প্রেগনেন্সি সেফ কিনা,
আবার প্রশ্ন একটু ঘুরে আসতে পারে যে কোনো একটা প্রেগনেন্ট ওমেন সে আগে থেকে অ্যান্টিটেনাবল ড্রাগ পাচ্ছে, এখন সে থার্ড ট্রাইমেস্টার আছে, এখন ড্রাগটা বন্ধ করা লাগবে না, কন্টিনিউ করতে পারবে। প্রেগনেন্সি সেফ হলেও থার্ড ট্রাইমেস্টারে ইউজুয়ালি এটা বন্ধ করে দেওয়া ভালো আর কি। এক্সেপশন হচ্ছে সার্টুলিজুমাব, এটা প্লেসেন্টা ক্রস করে না এবং থ্রুআউট দ্য প্রেগনেন্সি ইউজ করা যেতে পারে। এরপর আছে আমাদের ডিজিজ। তাহলে ডিজিজের মধ্যে সবার আগে আছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস। ক্যারেক্টারিস্টিক ফিচার্সের মধ্যে আছে ফোকাল লস অফ আর্টিকুলার কার্টিলেজ, সাবকন্ডাল অস্টিওস্ক্লেরোসিস, অস্টিওফাইট ফর্মেশন অ্যান্ড রিমডেলিং অফ জয়েন্ট কন্ট্রোল। তাহলে এগুলো একটু রিডিং পড়লে হবে। ডিফাইনিং ফিচার্স অফ অস্টিওআর্থ্রাইটিস এটা একবার সিঙ্গেল বেস্ট ছিল। তাহলে ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ, এটা হচ্ছে ডিফাইনিং ফিচার্স অফ অস্টিওআর্থ্রাইটিস। রিস্ক ফ্যাক্টর একটু রিডিং করে দেখবেন, এখানে খুব একটা প্রশ্ন আসে না। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা একটু আগে পড়ে আসলাম যে অস্টিওআর্থ্রাইটিসে বোথ স্মল অ্যান্ড লার্জ ইনভলভমেন্ট হয়, ইউজুয়ালি সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। প্রেজেন্টেশনের মধ্যে সিমটমসের মধ্যে আমরা অলরেডি বলছি যে এটা ইনসিডিয়াস অনসেট থাকে ওভার মান্থস অর ইয়ার্স, মানে লম্বা সময় একটা হিস্ট্রি থাকবে। ভ্যারিয়েবল অর ইন্টারমিডিয়েট নেচার ওভার টাইম, পেইনটা কখনো কম হবে কখনো বেশি হবে, এটা প্রোগ্রেসিভ টাইপের না, ইন্টারমিডিয়েট প্যাটার্ন থাকবে। রিলেটেড টু মুভমেন্ট অ্যান্ড ওয়েট বেয়ারিং রিলিভ বাই রেস্ট, তাহলে মেকানিক্যাল পেইনের মতো বা নন ইনফ্লামেটরি যে পেইন সেগুলোর মতো ক্যারেক্টারিস্টিক। মুভমেন্ট করলে, অ্যাক্টিভিটি করলে, কাজকর্ম করলে পেইনগুলো বাড়বে, রেস্ট নিলে পেইনটা কমে যাবে। এই পেশেন্টের ক্ষেত্রে মাইল্ড মর্নিং স্টিফনেস থাকতে পারে, তবে এটার ডিউরেশন হচ্ছে খুবই কম, লেস দ্যান 15 মিনিটস। তাহলে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের যে স্টিফনেস থাকে, মর্নিং স্টিফনেস, এগুলো ইউজুয়ালি দেখা যায় আধা ঘন্টা বা 1 ঘন্টা বেশি থাকে। তাহলে মর্নিং স্টিফনেস থাকলে যে সেটা ইনফ্ল্যামেটরি অস্টিওআর্থ্রাইটিস না, এটা চিন্তা করা যাবে না। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে মর্নিং স্টিফনেস থাকতে পারে, জাস্ট ডিউরেশনটা কম থাকবে। সাইনের মধ্যে আমরা কি কি পাবো? রেস্ট্রিক্টেড মুভমেন্ট করতে পারি, জয়েন্ট ডিফর্মিটি, জয়েন্ট সোয়েলিং থাকতে পারে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে এখানে ক্রিপিটেশন পাওয়া যায়, তাহলে জয়েন্টে কোর্স ক্রিপিটেশন থাকতে পারে। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, আর এখানে হচ্ছে হেবারডনস এন্ড বসার্স নোড থাকে। তারপর হচ্ছে কজেস অফ আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস, এটা জাস্ট একটু রিডিং পড়লে হবে, এখানে খুব একটা দরকার হয় না, জাস্ট মেটাবলিক কজগুলো একটু আলাদা করে পড়তে হবে। হিমোক্রোমাটোসিস, তারপর হচ্ছে অক্লোনোসিস, অ্যাক্রোমেগালি, অ্যালকাপ্টেনুরিয়া, এগুলোতে পেশেন্টের আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস হইতে পারে। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে মোস্ট কমনলি জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে নি জয়েন্ট, এছাড়া পেশেন্টের হিপ জয়েন্ট এবং স্পাইন ইনভলভমেন্ট হইতে পারে। তাহলে নি জয়েন্টে যদি ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের নি জয়েন্ট পেইন থাকবে, ইউজুয়ালি প্যাটেলোফিমেরাল এবং মিডিয়াল টিবিওফিমেরাল কম্পার্টমেন্ট, এই জায়গাটা বেশি ইনভলভমেন্ট হয়। প্রেজেন্টেশন হয় বাইলেটারাল অ্যান্ড সিমেট্রিক্যালি। যদি কোনো পেশেন্টের পোস্টিরিয়র নি পেইন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের কোনো পপিটাল সিস্ট বা বেকার সিস্ট এটা আছে কিনা। এক্সামিনেশন আমরা অলরেডি বলে ফেলছি, পেশেন্টের জয়েন্ট ডিফর্মিটি থাকতে পারে, তারপর হচ্ছে মাসেল উইকনেস অফ ওয়েস্টিং থাকতে পারে, কোয়াড্রিসেপস মাসেলের ক্রিপিটাস জয়েন্ট ক্রিপিটেশন থাকতে পারে, বনি সোয়েলিং থাকতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না। হিপ অস্টিওআর্থ্রাইটিস, স্পাইন অস্টিওআর্থ্রাইটিস, এখান থেকে আমাদের খুব বেশি কিছু পড়ার নাই। যদি কোনো পেশেন্টের হিপ অস্টিওআর্থ্রাইটিস থাকে, এখানে পেশেন্টের ইন্টারনাল রোটেশনটা বেশি ইনভলভমেন্ট হয়। তাহলে পেইন অ্যান্ড রেস্ট্রিকশন অফ ইন্টারনাল রোটেশন অফ হিপ ফ্লেক্সার, দিস ইজ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট সেন্সিটিভ সাইন অফ হিপ অস্টিওআর্থ্রাইটিস। আর স্পাইন ইনভলভমেন্ট যদি হয় সেক্ষেত্রে সার্ভাইকাল এবং লাম্বার স্পাইন এইটা বেশি ইনভলভমেন্ট হয়। টিবির ক্ষেত্রে কমন হচ্ছে থোরাসিক এবং লাম্বার, লোয়ার থোরাসিক এবং আপার লাম্বার। আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কমন হচ্ছে সার্ভাইকাল এন্ড লাম্বার। তাহলে এগুলো একটু মনে রাখলে হবে। পেইনগুলো ক্যারেক্টারিস্টিক আমরা অলরেডি বলে ফেলছি, নন ইনফ্লামেটরি বা মেকানিক্যাল টাইপের হবে আর কি, মানে রেস্ট নিলে কমবে, মুভমেন্ট করলে বাড়বে। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন টপিক। তাহলে এখান থেকে আমাদের কি কি পড়বো? একটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ড্রাগস গুলা, ডিএমআরডি। ডিএমআরডি থেকে অ্যাডভার্সিফিক কন্ট্রাইন্ডিকেশন এবং এটা প্রেগনেন্সিতে সেফ নাকি টেরাটোজেনিক,
এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিক কোনো মনিটরিং আছে কিনা, কোনো কন্টেন্ট ইস্যু আছে কিনা, এগুলো ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে এখান থেকে পড়া লাগবে এলবো পেনের থেকে মিডিয়াল এপিকন্ডাইটিস, ল্যাটারাল এপিকন্ডাইটিস। তারপর হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন ফর ব্যাক পেইন, ক্যারেক্টারিস্টিক অফ রেডিকুলার পেইন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ মেকানিক্যাল পেইন। তারপর হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেসের কজ, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। মোনোআর্থাইটিস এবং পলিআর্থাইটিস এই দুইটার যে কজগুলো আছে, এগুলো কজগুলো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো, এটা খুব ভালো করে পড়া লাগবে। তাহলে আজকের ক্লাস থেকে অলরেডি কিছু আইডিয়া পাইছেন, আর এরপর আমরা যখন ডিজিজ ডিসকাস করবো, এই প্রত্যেকটা ডিজিজ আবার ডিটেলস বলা আছে, আমরা ডিজিজগুলো যখন পড়বো তখন আবার এগুলো প্রেজেন্টেশন কিভাবে আমরা আলাদা করতে পারি সেটা তখন আইডিয়া পাবো। ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন এটা আমরা হচ্ছে তখন দেখবো। মোনোআর্থাইটিসের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখা লাগবে যে এখানে জয়েন্ট অ্যাসপিরেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর মোনোআর্থাইটিসে যদি কোনো স্পেসিফিক ক্লু না থাকে, সিনারি দেখে বোঝা যাচ্ছে না যে এটা কোন ধরনের আর্থাইটিস, বা ক্লিনিক্যালও যদি মোনোআর্থাইটিস দেখে বোঝা না যায় যে এটা কোন ধরনের আর্থাইটিস, তাহলে সেটা সেপটিক আর্থাইটিস হিসেবে ট্রিট করতে হবে, সেপটিক আর্থাইটিস হিসেবে লেবেল করতে হবে। এই জিনিসটা মনে রাখা লাগবে। পরীক্ষণের সময় কিছু মোনোআর্থাইটিস সিনারি দিয়ে দিবে যে এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না, এটা আসলে অ্যাকচুয়াল ডায়াগনোসিস কি, এবং কোনো ইনভেস্টিগেশন বা সিনারিতে কোনো ক্লু দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রেও সেটাকে সেপটিক আর্থাইটিস হিসেবে ডায়াগনোস করতে হবে এবং সেপটিক আর্থাইটিস হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লার্নিং আজকে। যে কোনো একটা পেশেন্টের সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট না আসছে, পেশেন্টের যদি ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন বা মেডিসিন করা না যায়, অবশ্যই আইভি অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে যদি আমরা সেপটিক আর্থাইটিস সেটা কনসিডার করি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আজকে টপিক রিলেটেড? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকে ক্লাস এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবে সবাই।